জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র ইউনিয়ন। মনোনয়নপত্র নেয়ার সপ্তম দিনে ফরম সংগ্রহ করেছে ক্রিয়াশীল সংগঠনগুলো। মনোনয়নপত্র নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খানকে প্রার্থী করে 28 সদস্যের প্যানেল দেয় ছাত্র শিবির। 4 নারী প্রার্থীর সাথে একই প্যানেলের সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা। আছেন জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসিম। এদিকে ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার। এই প্যানেলে ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা। এছাড়া জিএস পদে সাবিনা ইয়াসমিন ও এজিএস পদে রাকিবুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের নামে প্যানেল দিচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচাষ। ভিপি পদে লড়বেন আব্দুল কাদের, জিএস পদে বাকের মজুমদার ও এজিএস পদে লড়বেন আশরেফা খাতুন। এদিকে বাম ছাত্র সংগঠনের নেতৃত্বাধীন জোটের প্যানেলের পক্ষ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে বেগমুল্লাহ বসু এবং এজিএস পদে মোহাম্মদ জাবির আহমেদ জুবেলের নাম ঘোষণা করা হয়। ডাকসু নির্বাচনের নতুন চমক নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা। প্যানেলের নাম হতে পারে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমন আছে, এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও আছে। এর পাশাপাশি আমাদের যে হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে, এর পাশাপাশি আমাদের বোনরা আছে। তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটি প্যানেলের রূপরেখা আমরা তৈরি করেছি। আমরা সেই প্যানেলটির নাম চূড়ান্ত করেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিভিন্ন হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের নাম ঘোষণা করে। এদিকে ডাকসু নির্বাচনের জন্য এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে ফজিলতুন্নেসা মুজিব হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী ফর্ম তুলতে গেলে বাধা দেওয়া হয়েছে। এ নিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ডাকসু কেন্দ্রিক নির্বাচনী সব কাজে ইতিবাচকভাবে সাড়া দিয়ে আসছে ছাত্রদল, কিন্তু প্রশাসন এই নিয়ে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ তার। ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রশাসন নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করে ছাত্রদল। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা বলেন সংগঠনের সভাপতি। ডাকসুতে ছাত্রদলের জনপ্রিয়তাকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সংগঠনটির সাধারণ সম্পাদক। ফজিলতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। ফজিলতুন্নেসা মুজিব হলে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, আমরা একটা আবেদনপত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর। এদিকে খুব শিগগিরই ডাকসু নির্বাচনের ইশতেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার বিকালে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী শেষে তিনি আরও বলেন, ইশতেহারে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে।
আমরা বাংলাদেশটাকে আসলে কোনো ব্যক্তি নির্ভর কোনো দল নির্ভর করতে চাই না। ছাত্র শিবিরের ইচ্ছা এবং ছাত্র শিবির এই কাজটা করতে চায় যে বাংলাদেশে সকল ধর্ম মত এরপরে বর্ণ জাত যত কিছু আছে সকল বৈষম্যগুলোর অবসান ঘটবে এবং বাংলাদেশে সবাই তার নাগরিক হিসেবে মর্যাদা লাভ করবে। এই সকল থিম এবং চিন্তা থেকে মূলত আমাদের প্যানেলটাকে এভাবে সাজানো। আশা করছি যে তারা সামনের দিনে শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন এবং তারা যদি নির্বাচিত হন তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। ৩২ বছর পর অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম। বিকেল 3:30 পর্যন্ত 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত কেউ জমা দেননি। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে মোট ভোটার সংখ্যা 11,919 জন। আগামী 11 সেপ্টেম্বর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। 36 ঘন্টা পেরিয়ে গেলেও দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য ইউজিসিকে চিঠি দিয়েছেন তারা। আজই জানা যেতে পারে ইউজিসির ল কমিটির বৈঠকের তারিখ। এর আগে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে অনড় থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ে আইনি ছাত্র সংসদ না থাকায় নির্বাচন আয়োজনে পদক্ষেপ নিতে পারছে না বেরোভি প্রশাসন। ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। আমি নিজেই একটা বলছি যে তারা যেমন বলছে 25 সেপ্টেম্বর মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে। অক্টোবর মাসটা হচ্ছে আমাদের পূজার মাস, ছুটির মাস। সেই হিসেবে আমরা বাই নভেম্বর আমরা ইনশাল্লাহ এটা করে ফেলবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান ধর্মঘট করেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ আছে সব বিভাগের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা আর তাদের ন্যায্য অধিকার, যা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ধর্মঘট পালন সহ আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা। এ সময় একাডেমিক কার্যক্রম সহ ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলবে। এর আগে ভর্তি পরীক্ষার পোষ্য কোটা বাতিলের দাবিতে গত 2 জানুয়ারি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রশাসন ভবনে তালা মেরে 2 শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত 10টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত করা হয়েছে। চলতি সপ্তাহে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। মাঠ পর্যায়ে প্রশাসন জানান মুখপাত্র কে হবে সেসব বিষয়েও নির্বাচন কমিশনের ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই চলছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা
দিয়েছে। ভোট কেন্দ্রের এই যে নীতিমালার ব্যাপারটা সুযোগ এসছে বলে পর্যালোচনা করা যাচ্ছে, এবং কোনো জিনিসই তো একদম অবধারিত না, এটা পরিবর্তন হতে পারে। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে শেরে বাংলা নগরে নীলফামারী বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। 18 বছর আগে বরখাস্ত হওয়া 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বঞ্চিতদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত 25 ফেব্রুয়ারির রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে আপিল করেন সরকার। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। মামলার বিবরণে জানা যায়, 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে একই বছরে 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালের 23 মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করেন ভুক্তভোগীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 ডিআইজি, 6 অতিরিক্ত ডিআইজি, 4 পুলিশ সুপার, 4 অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সাময়িকভাবে বরখাস্ত থাকাকালে তারা খোরপোশ ভাতা পাবেন। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে নির্মম হত্যার শিকার তাইমের ভাইসহ 3 স্বজন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম বরসুজে মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আশুলিয়ার লাশ পোড়ানো শহীদ আসাবুরের বাবা, যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তাইমের ভাইসহ 3 জন সাক্ষ্য দিয়েছেন। তুলে ধরেছেন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কাবাল, ওবায়দুল কাদের, খুলনার সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও। এজন্য গেল 10 জুলাই শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনকে। এই মামলায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে 2016 সালে গাজীপুরে নওগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে
7 জন নিহত হন। সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তারা 90 জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল বলেও উল্লেখ করা হয়। এছাড়াও এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার অগ্রগতির বিষয়ে জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ এখনও সমুদ্রের জগতে প্রবেশ করতে পারেনি। সমুদ্রের অবারিত সম্পদ আহরণে চেষ্টা করতে হবে, তাই বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়ে অধ্যয়ন বাড়ানোর পরামর্শ দেন তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়েছে মৎস্য শিল্পে। এই সমস্যার সমাধানে টেকসই পদ্ধতি আবিষ্কারের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, নদী শোষণের নামে পরিবেশ ও প্রকৃতির সাথে নির্দয় আচরণ করা হচ্ছে। বর্জ্য ফেলা সহ নানাভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। মাছ সংরক্ষণের পাশাপাশি জলজ ভূমির প্রতি যত্ন নেয়ার আহ্বান জানান তিনি। এর আগে মৎস্য শিল্পে অবদান রাখায় 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। সাইবার লিটারেসি ও মিডিয়া লিটারেসিতে দক্ষ হতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজের অডিটোরিয়াম ও লাইব্রেরির নাম 24-এর অভ্যুত্থানে শহীদদের নামে নামকরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক কলেজের শিক্ষার্থীরা। প্রেস সচিব বলেন, অনলাইন হ্যারাসমেন্ট কিংবা সাইবার বুলিং করলে ভবিষ্যতে ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব পড়তে পারে। মিডিয়া থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ ও উপস্থিত বিনীতভাবে অনুরোধ করছি, কার্যক্রম শুরু হয়েছে। আজকের এই শুভক্ষণে 50,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পক্ষে। আমাদের নিজস্ব ফান্ডিংয়ে কোনো প্রজেক্ট ফান্ডিং না নিয়ে, সরকারের কোনো সহযোগিতা না নিয়ে আমরা 50,000 ফ্রিল্যান্সার তৈরি করতে চাই বাংলাদেশে আমাদের মেয়েদের পক্ষ থেকে। আপনি আজকে যেই ছবিগুলো ব্যবহার করছেন সেটা আপনার বুলিংয়ের শিকারের কারণ হতে পারে। আপনি আপনার যাবতীয় কাজ এবং আপনার যখন আপনি জবে যাবেন তারও যাবতীয় কাজ আপনি মোবাইল ফোন বা আপনি এই সাইবার লাইফেই করছেন। তো সেক্ষেত্রে আপনার সেফটি কি হওয়া উচিত, কি সেফটি মেজার আপনার নেওয়া উচিত, এটা এখন থেকে আপনি যে এখন এডুকেশন নিচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা স্টুডেন্ট হন, এটা আপনার জানা দরকার। সাদাফাতর কেলেঙ্কারির ঘটনায় দেশ জুড়ে সমালোচনার পর আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ সরওয়ার আলম দায়িত্ব পেয়েছেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্প্রতি সাদাপাথর, জাফলং, লোভাছড়া সহ বিভিন্ন এলাকায় পাথর লুটপাট ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে এই বিষয়ে তীব্র সমালোচনা চলার পর অবশেষে তাকে সরিয়ে দিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এদিকে সাদাপাথর কাণ্ডে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম।
জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংক থেকে 857 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের স্বত্বাধিকারী কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বলে জানান তিনি। ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধার সহ মোট 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। পল্টন থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় পৃথক কয়েকটি ধারায় শহীদুলের 4 বছরের সাজা হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সকালে শহীদুল ইসলাম বাবুল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি। খুদে বার্তায় মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকটি থানায় 5 আগস্টের আগে তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। ব্যবসায়ী শফিকুল ইসলাম অপু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। যাত্রাবাড়ী থানার আসাদুল হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সকালে তাকে হাজির করা হয়। মামলায় তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন সাথীর 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম। সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন। চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমিতাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে তিনি প্রেষণে সিএমপির খুলশী থানা কর্মকর্তা রয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। 11 আগস্ট রাতে বন্দর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল থেকে হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপর ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। কমিশনারের এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করে। মব সন্ত্রাস এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে আগের চেয়ে অনেক কমেছে এবং তার নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে 18 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দোষ কেউ যেন
আইনি ব্যবস্থায় হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানান তিনি। 15ই আগস্ট ফুল না দেওয়ার কোনো নির্দেশনা ছিল কি না এমন প্রশ্ন করলে উত্তর জানা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে দিনটিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল বলেও জানান তিনি। মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। শিশুর জন্মের পর হাসপাতাল থেকেই মা ও শিশুর পরিবারকে সঠিক তথ্য প্রদান করা উচিত বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2025 অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন, এর প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা জানান, সমাজে নারীরা যেন অবহেলার পাত্র না হন, মিডিয়ার ও দায়িত্ব রয়েছে সচেতন সৃষ্টিতে। এমনভাবে সেখানে তথ্য তুলে ধরতে হবে যাতে মা শিশুকে সমাজ সুরক্ষা দিতে পারে। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা মাতৃদুগ্ধ পাবে। মা ও শিশু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে যে মাকে আমি দেখে আসলাম, যে কয়েকটা মাকে আমি দেখলাম, তার মধ্যে একেবারে কিশোরী মা দেখলাম 2 জন সম্ভবত। সে নিজের যত্নই নিতে পারবে না, বাচ্চার যত্ন নেবে কি? মিডিয়ার দায়িত্ব সব জায়গায় সুন্দরভাবে তুলে ধরা, যাতে করে আমাদের মানুষ যারা সচেতন নয় তারা সচেতন হতে পারে। বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠানো নিয়ে অনিয়মে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি আরও বলেন, জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো চক্র যাতে গড়ে না ওঠে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে জাপানে প্রায় 31,500 বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে প্রায় 15,000 শিক্ষার্থী। তারা বছরে প্রায় 900 কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে। বক্তারা জানান, জাপান সরকার সম্প্রতি বিদেশি শিক্ষার্থী কোটার সংখ্যা দ্বিগুণ করেছে, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে আগামী 3 বছরে অন্তত 43,000 শিক্ষার্থী জাপানে পাঠানো সম্ভব। চট্টগ্রামের পতেঙ্গায় লাইটার জাহাজ থেকে সাগরে পড়ে আনোয়ার আজম নামে লাইটার জাহাজের এক নাবিক নিখোঁজ হয়েছেন। রোববার রাতে নবাব খান নামের একটি জাহাজের সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান আনোয়ার। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি এই জাহাজের সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এই ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন আনোয়ারের পরিবার। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠার 55 বছরের সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 937 কোটি টাকা মুনাফা করে রেকর্ড গড়েছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন ব্যবস্থাপনায় দক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কার্যকর সম্পদ বণ্টন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এর রেকর্ড মুনাফার মূল কারণ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সর্বোচ্চ মুনাফা হয়েছিল 2021-22 অর্থ বছরে, যার পরিমাণ ছিল 440 কোটি টাকা। বর্তমানে বিমানের বহরে রয়েছে 21টি উড়োজাহাজ, এর মধ্যে 19টি নিজস্ব। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এদিন এই ঘোষণা আসে জামায়াত ইসলামীর পক্ষ থেকে। বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে, সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে
ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই ক্যান্সার ইনস্টিটিউটে 7টা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র 2টা কাজ করে, বাকি 5টা কাজই করে না। নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত ছিলেন চিত্রশিল্পী এস এম সুলতান, যিনি তুলির আসরে ফুটিয়ে তুলেছেন গ্রামীণ জনজীবন আর কৃষক শ্রমিকের সংগ্রাম। দেশে সংকীর্ণ রাজনীতির চর্চার কারণে শিল্পী এস এম সুলতান উপেক্ষিত হন বলে এক অনুষ্ঠানে অভিযোগ করেন শিল্পীর ভক্ত অনুরাগীরা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্মৃতিতে সৃজনে এস এম সুলতান শীর্ষক অনুষ্ঠানে হয়। সুলতানের জীবন ও কর্ম নিয়ে অতিথিরা বলেন, গ্রামীণ মানুষ ও কৃষকের জীবন ছিল তার ছবির প্রধান বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে সুলতান নিয়ে চর্চা হলেও বাংলাদেশের সুলতান খুব বেশি চর্চিত নয়। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দেশের মূল্যবান সম্পদকে আড়ালে রাখার কারণে নতুন প্রজন্ম ভুলতে বসেছে তার কথা। নতুন প্রজন্মের কাছে সুলতানকে তুলে ধরতে হবে, নতুন শিল্পকর্মের দিকে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। রাজনীতির একটি আলোকিত দিক, রাজনীতির যে একটা যে শৈল্পিক স্ট্যান্ডার্ড আছে, মানদণ্ড আছে, সেটার বদলে আমাদের দেশে কুৎসিত রাজনীতির চর্চা হয়। এই কুৎসিত রাজনীতির চর্চার কারণে এস এম সুলতান জবনিকার অপর প্রান্তে সবসময় পড়ে থেকেছেন। অতীতে যদি ভালো শিল্পী না থাকেন, অতীতে যদি গুণীজন না থাকেন, অতীতে যদি অভাজন সমাজ যদি না থাকে, তাহলে ভবিষ্যতের জন্য নতুন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে আগামী 28 ডিসেম্বর থেকে। আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে বা বিরোধিতা করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে জান্তা সরকার। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার, যা চলবে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ধাপের তারিখ পরে জানানো হবে। ক্ষমতাসীন জান্তা সরকারের দাবি, নির্বাচনের মাধ্যমে চলমান সংঘাত নিরসন ও স্থিতিশীলতার পথে আসবে মিয়ানমার। অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছে তারা। তবে এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বর্জনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। এদিকে দেশটির বড় রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চির এখনও কারাগারে। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। ইউক্রেনের শান্তি ফেরাতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগে দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। জাপোরিজিয়া ও খার্কিভে আলাদা হামলায় প্রাণ গেছে অন্তত 10 জনের। এছাড়া হামলা হয়েছে রাজধানী কিয়েভ, দোনেৎস্ক, লুহান্স্ক, সুমি ও উডেসায়। সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানাই গেল, 4 আগস্টের পর ইউক্রেনীয় ভূখণ্ডে এটাই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। রোববার দিবাগত রাত থেকে মোট 4টি মিসাইল ও 140টি ড্রোন নিয়ে এই হামলা চালায় রুশ বাহিনী, যার মধ্যে 88টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের। এই হামলায় নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিতে এমন আচরণ করছেন পুতিন। আরও অভিযোগ করেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনকে চাপে রাখতে চান রুশ প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবন্ধে কাতার ও মিশরের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে হামাস। মধ্যস্থকারীদের সবুজ সংকেত দেওয়ার পর বার্তা সংস্থা আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে সংগঠনটি। কাতারি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিশরের প্রেসিডেন্টের বৈঠকের পর হামাসকে একটি প্রস্তাব পাঠায় মধ্যস্থতাকারী দুই দেশ। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে 50 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। ধারণা করা হচ্ছে এই 50 জনের মধ্যে 20 জন এখনো পর্যন্ত জীবিত আছেন। দ্বিতীয় ধাপে গাজায় 60 দিনের অস্ত্রবিরতি কার্যকর করা হবে। হামাসের সম্মতির পর প্রস্তাবটি ইসরায়েলের কাছে পাঠানো হবে। যদিও এর আগে সমঝোতা আলোচনা থেকে গিয়ে
গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর হামাসের পক্ষ থেকে বলা হয়, অস্থায়ী অস্ত্রবিরতি নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না সংগঠনটি। নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে অন্তত 40 জন। তাদের খোঁজ চলছে, উদ্ধার কাজ, বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। এক বিবৃতিতে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ডুবে যাওয়া নৌকার প্রায় 50 জনের বেশি যাত্রী ছিল। তাদেরকে নিয়ে রোববার সকালে এটি ডুবে যায়। এদের মধ্যে 10 জনকে উদ্ধার করা হলেও বাকি 40 জনই নিখোঁজ রয়েছেন। নাইজেরিয়ার নৌকাডুবি একটি সাধারণ ঘটনা, বিশেষ করে দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায় এমন ঘটনা ঘটে। তবে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি নৌকাডুবি হয়। এর আগে 2024 সালের আগস্টে নৌকাডুবির ঘটনায় সোকোতে রাজ্যে অন্তত 16 জন কৃষকের মৃত্যু হয়। করোনা মহামারীর সময় অবৈধভাবে 1800 কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন্স কান্তাস এয়ারওয়েজকে 90 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। সোমবার এই আদেশ দেন দেশটির ফেডারেল আদালত। আদালতের এই আদেশকে স্বাগত জানিয়েছেন দেশটির পরিবহন শ্রমিক ইউনিয়ন। অস্ট্রেলিয়ার ইতিহাসে নিয়োগকর্তাদের ওপর এটি সবচেয়ে বড় জরিমানা বলে উল্লেখ করেন তারা। অপরদিকে কান্তাস এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশ মতো ক্ষতিগ্রস্ত কর্মীদের নির্ধারিত জরিমানা পরিশোধে প্রস্তুত তারা। এশিয়া কাপের ভারত দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিরোপার মূল দাবিদার ভারত তাদের চূড়ান্ত স্কোয়াডে কাদের রাখছে তা নিয়ে বিসিসিআই কার্যালয়ে হয়েছে দীর্ঘ বৈঠক। ভারতের গণমাধ্যম বলছে, বেশ খানিকটা চমক রেখে দল ঘোষণা করতে পারে অজিত আগারকারের নির্বাচক প্যানেল। বিশেষ করে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পরেও শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজকে দলে নাও দেখা যেতে পারে। কাদের নিয়মিত পারফর্মার ইয়াসওয়াবে জসওয়াল নিয়েও আছে টানাপোড়েন। সম্ভাবনা বেড়েছে আলোচিত কিশোর বৈভব সূর্যবংশীকে নিয়েও, যদিও ইনফর্ম ব্যাটারদের প্রায় সকলেই এশিয়া কাপের স্কোয়াডে থাকতে পারে এমন আভাস মিলেছে ভারতের গণমাধ্যমে। এছাড়া ইনজুরি প্রবণ জসপ্রীত বুমরাহকে শেষ পর্যন্ত দেখা যেতে পারে এশিয়া কাপের স্কোয়াডে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।